মীরা দিদি ঠাকুর ঠাকুর তুমি আমার মীরা দিদিরে ভালো করে দাও, তোমার পায়ে পড়ি। তুমি আমারে যত খুশি শাস্তি দাও, কিন্তু দিদির কিছু হয়ে গেলে যে আমি সইতে পারবো না। ডক্টর, টেনশন করার কিছু নেই তো? দেখুন, চিন্তা যে একেবারেই কোনো কারণ নেই সেটা বলি কি করে, কিন্তু আমি ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি আর কতগুলো মেডিসিন লিখে দিয়েছি, তো সেগুলো কালকে থেকে শুরু করতে হবে। একটা কথা কিন্তু মনে রাখবেন, সেটা হচ্ছে ওর এই অবস্থাতে কমপ্লিট বেড রেস্ট দরকার, আর সেই সাথে সাথে ওর যেন কোনো রকম মেন্টাল স্ট্রেস, মেন্টাল অ্যাংজাইটি কাজ না করে, সেটা কিন্তু তাহলে ওর পক্ষে, ওর বেবির পক্ষে ক্ষতিকারক হবে। প্রেশারটা একটু লো আছে দেখলাম, ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে, আর 7 দিন পরে আমাকে একটু ইনফর্ম করবেন। এর মধ্যে যদি পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। ওকে ডক্টর। ম্যাডাম, ওর খারাপ কিছু হয়নি তো? মানে ও ঠিক থাকবে তো? আসলে হঠাৎ করে এরকম সেন্সলেস হয়ে পড়ে যাবে সেটা ঠিক না না, সেটা হতেই পারে, তবে বি কেয়ারফুল। এই কটা মাস কিন্তু ওকে সাবধানে রাখতে হবে, যত্ন করতে হবে। ঠিক আছে কিশোর, আজ তাহলে চলি। তোমরা সবাই শুনলে তো? ডক্টর বলেছেন আমাদের মীরাকে খুব কেয়ারফুলি রাখতে হবে, ওকে যত্ন করতে হবে। হ্যাঁ মা, মীরাকে বেশ কদিন ধরে ডিস্টার্ব লাগছিল। আমি বলছিলাম যে এই ডিসকাশনগুলো এই মুহূর্তে এই ঘরে বসে না করলেই নয় কি? না মানে ওর শরীরটা খারাপ, রেস্ট নিচ্ছে, আমরা এখন এই ঘর থেকে যাই না? হ্যাঁ, গিন্নিমা, আমি আজ রাতে মীরা দিদির কাছে থাকবো। তুমি থাকবে? হ্যাঁ গিন্নিমা, আমি মীরা দিদির খুব যত্ন নেব, আর আমি সারা রাত জেগে থাকবো, সাথে মীরা দিদির কিছু প্রয়োজন হলে আমি সাথে সাথে মীরা দিদিরে দিতে পারি। আপনি কিছু চিন্তা করবেন না গিন্নিমা। ঠিক আছে, বেশ, তুমি থাকো। কোনো কিছু দরকার হলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ডাকবে, কেমন? যদিও খুব গাঢ় ঘুমে ঘুমোচ্ছে, সেরকম কিছু দরকার হবে বলে মনে হচ্ছে না, তবু তুমি একটু খেয়াল রেখো। মাফ করো মীরা দিদি, আমি জানি আমার জীবনের ঘটনা আমি তোমারে বললে তুমি আমারে ক্ষমা করে দেবে, কিন্তু এই এত বড় সত্যিটা আমি তোমাকে কিভাবে জানাই বলো তো? তাহলে যে তুমি সহ্য করতে পারবে না মীরা দিদি। এত রকমের বিপদ, তার মধ্যে আবার নতুন করে তোমাদের এটা না করলে চলছিল না? এতগুলো লোক আছো বাড়িতে, কেউ মেয়েটার শরীরে থেকে নজর রাখতে পারলে না? এইটুকু দায়িত্ব নেই তোমাদের? হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি হবে কে জানতো বলো? হঠাৎ করে তা বিপদ কি ফোন করে আসবে নাকি? ফোন করে আসবে যে আমি আসছি? তোমরা আছো কি করতে? আর আরেকজনকে তো কিচ্ছু বলা যাবে না। বাবা, তিনি তো শিল্পকলা চর্চা করছেন না, এবং তোমরা আছো সবাই।
উৎসাহ দিতে শিল্পকলা চর্চায়। ছবি আঁকবে, বাঁশি বাজাবে, আর কোনো দায়িত্ব সে পালন করবে না, অথচ তাকে কিছু বলাও যাবে না। আমার খুব ভয় করছে গো। মীরার মায়ের কানে যদি এসব কথা যায় তাহলে ওনারা কি ভাববেন বলো তো? কানে যায় কি গো দিদি? আমার তো মনে হয় যে আমাদের এই খবরটা ওনাকে জানানো উচিত। ওনার যখন মেয়ে তখন। চুপ করো তো, যা বোঝো এসে নিয়ে কথা বলছো কেন? ডাক্তার এসেছিল, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি সবাই মিলে। এখন ওই বাড়িতে ফোন করলে মুশকিল হবে, মীরার শরীরটা আরো খারাপ হবে, আর ওই ভদ্রমহিলা যে কি শুরু করতে পারে সেটা ভেবে আমার আতঙ্ক হচ্ছে। এই যে মা, ওষুধগুলো। তোমার সঙ্গে কথা বলতে চাইছি, দেখতে পাচ্ছ? হ্যালো, কি ব্যাপার? কি করছিলে সারাদিন বাড়িতে? মীরার এরকম হলো কেন? কি হয়েছিল ওর সাথে? তুমি নিশ্চয়ই আমাকেই দোষী করবে। না না, দোষটা তো কারণ নয়। শরীর তো যে কারোর খারাপ হতে পারে, বলো। তুমি থামবে? আমি প্রশ্ন করলাম, আবার তুমি আমাকে পাল্টা প্রশ্ন করছো, মুখে মুখে কথা বলছো। হ্যাঁ, কোনো দায়িত্ব নেই তোমার, এত স্বার্থপর হয়ে গেছো। সারাদিন বাড়িতে থাকো, বউয়ে থেকে নজর দাও না, মন থাকে কোন দিকে? কিশোর, আই এম আস্কিং ইউ আ কোয়েশ্চেন, উত্তর দাও। আমি তো বুঝতেই পারছি না যে তুমি তখন থেকে এই কথাগুলো কেন ওকে বলছো। মীরার শরীর খারাপ হয়েছিল, সেই জন্যই তো বাড়ি ফিরে এসছে, তাই না? আর এই অবস্থায় এরকম একটু আধটু তো হতেই পারে দাদা। এই অবস্থায় মেয়েটাকে টেনে নিয়ে যাবার দরকারটা কি আমি তো বুঝতে পারছি না। কে নিয়ে গেছে টেনে মেয়েটাকে? কে নিয়ে গেছে? যে জানো না সেটা নিয়ে কেন কথা বলছো? উদ্যোগটা মীরা নিজে নিয়ে গেছিল, মীরার সবাইকে টেনে নিয়ে গেছে। হ্যাঁ ঠাকুরজি কিন্তু ঠিকই বলছে। ওই তো মীরাই ওর ছেলে বন্ধুকে ডেকে, ছেলে বন্ধু? ওই যে ওই অর্ক নামে একটা ওর বন্ধু আছে, ওকে ডেকে আমাদের নিয়ে হই হই করে বেরোলো। কিন্তু সিনেমাও দেখা হলো না, আর এখন এইসব ঝামেলা। যাকে প্যান প্যান করো না তো। সিনেমা দেখা হলো না, মরছি নিজের জ্বালা, আবার সিনেমা দেখার কথা হচ্ছে। তো ও বাচ্চা মেয়ে, ওর তো ইচ্ছে হতেই পারে। তোমরাও ওর সঙ্গে সঙ্গে নাচবে? বয়সটা কার বেশি, ওর না তোমাদের? আমি একটা কথা সবাইকে বলছি, কান খুলে শুনে রাখো, মীরার রেসপন্সিবিলিটি সবার, বিশেষ করে তোমার। কোনো দায়িত্বই তো নিতে পারো না, কোনো কাজকর্মও নেই। এটুকু অন্তত করো, বউয়ের প্রতি এইটুকু নজর রাখো। তুমি কি বলতে চাইছো? মীরার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমরা নেব। ওকে কেন বলছো? ও কি বোঝে? মানে ওকে কেন বলছি? মানে ওর স্ত্রী তো, কি ইমেচিওর নাকি? এটুকু বুঝতে পারছে না? আই তুই ঘরে যা তো, ওষুধগুলো রেখে আয়। চমৎকার, বাড়ির আদরে দুলাল, সে একটা পর একটা অন্যায় করে যাবে, তাকে কেউ কিছু বলতে পারবে না, সারাক্ষণ তাকে প্রোটেকশন। টু মাচ। মীরা দিদি, এখন শরীরটা ঠিক লাগছে তোমার? কিছু লাগবে তোমার? আমি একটু জল দিচ্ছি। তুই এখানে কি করছিস? কি চাস তুই? আমাকে মেরে ফেলতে চাস? আমার সবকিছু ছিনিয়ে নিয়েও তো শান্তি হয়নি, তাই না? এখন তুই আমাকে আর আমার বেবিকে দুজনকে মেরে ফেলতে চাস, তাই তো? তুমি কি বলছো দিদি? আমি তো এবারে তোমার দেখাশোনা করার জন্য এসেছিলাম। মীরা দিদি, তুমি একটু শান্ত হও। তোমারে ডাক্তারবাবু বলেছিলেন উত্তেজিত না হতে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। আমার কাউকে চাই না, কেউ এ বাড়িতে আমাকে ভালোবাসে না। আর তুই, তুই হচ্ছিস একটা নোংরা মেয়ে। আমি তোকে ঘেন্না করি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? দুধ কলা দিয়ে কাল সাপ পুষে ভুল করেছি আমি। আমি তোকে চিনি না। বেরিয়ে যা বলছি ঘর থেকে, বেরিয়ে যা। তুমি আমাকে ক্ষমা করো দিদি। মনডাঙ্গা থেকে আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি যে কেন এলাম এখানে, আমি আর এখানে থাকবো না। আমি সেখানেই ফিরে যাব।
আর আমি থাকবো না এখানে। ও কি বলে গেল? মোহনডাঙ্গা? মীরা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মীরা, প্লিজ। জিজু, হ্যাঁ বলো। জল নাও। এ কি, তুমি জল নিয়ে এলে? কেন, আমি দিলে খাবে না বুঝি? নাকি আমার দিদি ভাইয়ের হাতের জল বেশি মিষ্টি? পাক্কা মেয়ে, খুব বড় হয়ে গেছিস না? সময়ের সাথে সাথে বড় তো হতেই হয় বল, নইলে ঝড় উঠলে সামলাবো কি করে? রিনি, রিনি শোনো। সত্যি এই ঝড় মাঝে মাঝে সবাইকে নাড়িয়ে দেয়, তাই না? হ্যাঁ, এই যে তোমাকে ঝড় নিয়ে ভাবতে হবে না, তার জন্য আবহাওয়া দপ্তর আছে। তুমি ওঠো, ঘুমোতে চলো। ওঠো ওঠো ওঠো। ঘুমোতে গেলেই কি ঘুম আসবে সায়ন? আসবে না মানে? আলবাত আসবে। ওঠো ওঠো, একটা ওষুধ খাবে, চোখটা বন্ধ করবে, ঘুম চলে আসবে। চলো। জানো সায়ন, আগে এই বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কত আনন্দ ছিল। দুজনের সাথে কোনো কথা শেয়ার না করে থাকতেই পারতো না। মা যদি অর্জুনের জন্য কোনো কিছু কিনতো, তাহলে কিশোর সেটা পরে বসে থাকতো, আর অর্জুন সেটা একবার রাগ করতো না দেখে, জানো তো? ইভেন বাবার সব কাজ অর্জুন শেষ করে রাখতো কিশোর বকা খাবে বলে। আর কিশোরটা বাঁশি বাজাতো, ছবি আঁকতো, এই করে সময় কাটাতো। দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল, জানো তো? আর আমি ওদের ভালোবাসা দেখে কি হিংসে করতাম। অর্জুনটা বাইরে পড়তে গেল, মীরা ওর জীবনে এলো, ভালোবাসা গভীরও হলো। আর তারপর ভালোবাসা পরিণতি পাওয়ার আগেই অর্জুনটা চলে গেল। একটা মেয়ের তখন যে কি হয় সেটা ওই মেয়েটাই বুঝতে পারে। বৃন্দা, বৃন্দা, এসব কি চিন্তা করছো? আরে কিশোর খুব বুদ্ধিমান, ও মীরাকে ঠিক সামলে নেবে। সামলাতে পারছে কি সায়ন? ভালোবাসার বিরুদ্ধে গিয়ে কোনো মন জোড়া লাগে না। এই এসব কি ভাবছো তুমি? হ্যাঁ, হয়তো এরকম হতে পারে যে মীরা সত্যি অসুস্থ ফিল করছিল, তাই হয়তো ওখান থেকে হতে পারে সায়ন, কিন্তু এভাবে চলে আসাটা ঠিক নয়। আর ওখানে মা ছিল, কাকিমণি ছিল, কাউকে বলে আসাটা উচিত ছিল। হ্যাঁ, বলে আসাটা উচিত ছিল, মানে হ্যাঁ সায়ন, উচিত ছিল। এভাবে উইদাউট এনি পারমিশন অর্কর সাথে মীরার চলে আসাটা ঠিক না। আমার বিষয়টা বেশ গন্ডগোলের লাগছে। না, কিশোরের সাথে কথা না বললেই নয়।
মীরা তুই সব ঠিক আছে তো? অর্ক, অর্ক আমি ঠিক আছি। তোকে একটা রিকোয়েস্ট করার ছিল। রিকোয়েস্ট কি রে? তুই তোর বন্ধুকে নিজের দাবিতে কিছু বলার অধিকার রাখিস মীরা। কি দরকার শুধু বল। তুই কালকে একবার এ বাড়িতে আসবি? আমি এ বাড়িতে থাকতে চাই না রে অর্ক। কি হলো, আসবি না? আমি এ বাড়ি ছেড়ে চলে যেতে চাই। দেখ, এ বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি আজ সব শুনেছি মীরা, কিন্তু তাও মনে হচ্ছে এত তাড়াহুড়ো করে চলে আসাটা কি ঠিক হচ্ছে তোর? আমি আর ভাবতে পারছি না রে অর্ক। আমি আমি ভাবতে চাই না। আমি শুধু এখান থেকে মুক্তি পেতে চাই। প্লিজ। আমার তো কাজ প্রায় ফুরোলো, আর কয়েকটা মুটে বাকি। ভালো মা আর ভালো বাবা সাহায্য না করলে এত তাড়াতাড়ি আমি হাজারখানা মূর্তি করতে পারতাম না। এবার বড়বাবুর হাতে এগুলো দিয়ে আমার ছুটি হবে। চুপচাপ চলে যাবো এই বাড়ি ছেড়ে। কলকাতা বাবু, ভালো মা, গিন্নি মা, মীরা দিদি সবাইরে ছেড়ে। এই বাড়িতে আমার প্রয়োজন যে শেষ গো। চললে তবে সবকিছু ছেড়ে ছুড়ে? হ্যাঁ, যদিও তোমার মর্জির ওপরে কারোরই কথা বলা সাজে না, যা সব সহ্য করতে হচ্ছে তোমাকে। আর যা যা ঘটেছে, তারপর এবাড়ির কারোর মুখ নেই তোমাকে আটকানো। কিন্তু তবুও বলছিলাম কি যে আর একবার ব্যাপারটা বিবেচনা করে দেখলে হয় না? আমার বিচার বিবেচনা করার কিছু নেই কাকিমণি। এখানে থেকে আমি নিজের অনেক ক্ষতি করেছি, নিজের বেবির ক্ষতি করেছি, কিন্তু এখন আমি আর এটা হতে দিতে পারি না। যাও তবে, এত সহজে রান্নার বউয়ের থেকে হার মেনে স্বামী সংসার ছেড়ে চলে যাও। আর তারপর তোমারই সাজানো গোছানো সংসারে ওই পেতনি রান্নার বউ ধেই ধেই করে নেচে বেড়া। কি কপাল! আর কেউ জানুক না জানুক, আমি কিন্তু সবটা জানি। আরে বাবা, নিজের চোখে দেখেও তো বুঝতে পারি। আমি এই বাড়ি পাঁচটা ওই লোকেদের মতো নই যে চোখ বুজে থাকবো। সেটা আমার দোষী বলো আর গুণী বলো। কি জানো তুমি? এটাই জানি যে তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। একটা কথা বলার দরকার, তাই মনে হলো যে বলি তোমাকে। তুমি যদি এই সময় চলে যাও তাহলে কিন্তু সব কিছু হারাবে। তোমার কিশোরকে কিন্তু আর তুমি কোনোদিন ফিরে পাবে না। আরে বাবা, ধর্ম সাক্ষী করে কিশোরকে তুমি বিয়ে করেছো, এত সহজে ছেড়ে দেবে? হ্যাঁ, আর তুমি তো কোনো দোষও করনি। এই সময় নিজের অধিকারটা একটা বুঝে নাও। হ্যাঁ, এভাবে পালানোটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। মীরা, ওই তোমার বন্ধু এসে গেছেন। তা এত সকাল সকাল এলে? ও ফোন করে ডেকে নিয়েছে বুঝি?
বেশ তো মীরা, তুমি বরং তোমার বন্ধুর সঙ্গে বসে কথাবার্তা বলো, আমি আসি। হ্যাঁ, মীরা একবার ভেবে দেখ, এভাবে হুট করে ডিসিশন নেওয়াটাকে ঠিক হচ্ছে তোর? আমার যা ভাবার ভাবা হয়ে গেছে, কারোর দয়ায় আর নয়। এখানে যদি কারোর উপর বোঝা হয়ে থাকতে হয় সারাটা জীবন, তার থেকে ভালো নয় কি বাবা মার কাছে নিজের বাড়িতে গিয়ে থাকা? অন্তত সেখানে আমার জন্য ভাবার লোক তো থাকবে। ঠিক আছে, তাহলে চল।